নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে শিক্ষার্থীদের একমাত্র অন্যতম নির্ভরযোগ্য চ্যানেল, যে চ্যানেলটির মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাওয়ার দিশা খুঁজে পায়। আর সেই দিশা দেখাতে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শেষের কবিতা পাঠকেন্দ্র দায়বদ্ধ। আর সেই দায়বদ্ধতা থেকেই আমরা সবে শেষ করেছি থার্ড সেমিস্টারের সাজেশন। তার আগে আমরা শেষ করেছি কোন বিষয়ের উপরে পরীক্ষায় প্রশ্নপত্র আসতে পারে সেই প্রশ্নের বিস্তারিত আলোচনা। এখানে আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আলোচনা করে দিয়েছি এবং শেষের কবিতা blog.com সেখানে আমরা নোট আকারেও প্রকাশ করেছি। এছাড়া সম্রাট সর্দার ফেসবুক পেজেও কিছু কিছু পেয়ে যাবেন। তো আজ থেকে আমরা শুরু করব আর একটি নতুন পথে। আজকে আমরা আলোচনা করব নতুন পথ বলতে আমরা প্রথম সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে আজকে আমরা হাত দিলাম, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমাদের তৈরি করতে হবে। আমাদের পাঠকেন্দ্রে আমরা যে সাজেশনগুলো আমরা প্রকাশ করব, আমাদের পাঠকেন্দ্রে প্রায় আমরা 98% আমরা কমপ্লিট করতে পেরেছি। এটা আমাদের গর্ব। 100% কমপ্লিট করতে পেরেছি এটা আমরা বলবো না, কখনোই আমরা এই কথা আমরা কখনোই বলবো না, ছাত্রদেরকে বিভ্রান্ত করব না। আজকে আমরা প্রকাশ করব বাংলা মেজর সাজেশন। ছোট্ট করে একটু বলে দিই আমাদের অভিজ্ঞতা, আমাদের ইতিহাস, যে প্রশ্ন যে দাগে বলবো সেই প্রশ্নটা সেই দাগের মধ্যে কিন্তু আসবে। লিখে নিন। ইউনিট 1, এখানে তোমাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদ। আমরা সম্ভব হবে আমরা বলে দেব। একক 1, তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। 4টে প্রশ্নের উত্তর 300 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে। একক 1-এ যে প্রশ্নটা তোমাদের কাছে আসবে বলে দিচ্ছি, চর্যাপদের সাহিত্য মূল্য, কাব্যমূল্য, ভাষা। চর্যাপদের সাহিত্য মূল্য, কাব্যমূল্য, ভাষা আলোচনা করো। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী, কাব্যমূল্য, ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। একদিকে ইউনিট 1-এর কিন্তু এই প্রশ্নটা আসবেই। আবার বলে দিচ্ছি, চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্যমূল্য এবং ভাষা আলোচনা করো। অথবা দিয়ে যে প্রশ্নটা পড়বে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী, কাব্যমূল্য, ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করো। এই দুটো প্রশ্ন করলে কিন্তু তোমাদের 100% কমন আসবে। ইউনিট 2-এ তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট। এখানে মঙ্গল কাব্য। প্রথমে যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, গতবারে তোমাদের পড়ে গেছে বাংলা মঙ্গল কাব্যের কবিরা তাদের রচনায় প্রকান্তরে পৌরাণিক হিন্দু ধর্মের দেবতাদের নতুনভাবে প্রতিষ্ঠা করতে প্রয়াস হয়েছিলেন, আলোচনা করো। অথবা ধর্মমঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ঘনরাম চক্রবর্তীর প্রতিভার মূল্যায়ন করো। এটা তোমাদের গতবারে মঙ্গল কাব্য থেকে পড়েছিল। এবারে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের উদ্ভব, বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে এই কাব্যের শ্রেষ্ঠ কবির কবি প্রতিভা আলোচনা করো। আবার বলছি, মনসামঙ্গল কাব্যের উদ্ভব, বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে
এ কাব্যের শ্রেষ্ঠ কবির কবি প্রতিভা আলোচনা করো, অর্থাৎ বিজয়গুপ্ত সম্পর্কে তোমাদের লিখতে হবে। আর মনসামঙ্গল কাব্য থেকে যেটা তোমরা দেখে যাবে, কবি নারায়ণ দেব উত্তর চব্বিশ পরগনার কবি এবং কেতকা দাস ক্ষেমানন্দ, এটা দেখে যাবে। অন্নদামঙ্গল থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বা মঙ্গল কাব্য ধারার শেষতম কবি, অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বা মঙ্গল কাব্য ধারার শেষতম কবি ভারতচন্দ্রের কাব্য কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আবার বলছি, অন্নদামঙ্গলের শ্রেষ্ঠ কবি বা মঙ্গল কাব্য ধারার শেষতম কবি ভারতচন্দ্রের কাব্যকৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন মঙ্গল কাব্য থেকে, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এ যুগে জন্মগ্রহণ করলে তিনি উপন্যাসিক হতে পারতেন। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এই যুগে জন্মগ্রহণ করলে তিনি উপন্যাসিক হতে পারতেন, আলোচনা করো। অথবা এ প্রশ্নটা এইভাবে আসতে পারে, অন্যভাবে দেবে, মুকুন্দরাম চক্রবর্তী দুঃখবাদী কবি নন, আলোচনা করো। এই প্রশ্নগুলো আবার এমএতেও আসে, এই প্রশ্নগুলো। অথবা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাত্ররা অ্যাভয়েড করে যায়, কোনো সমস্যা হলে বলবে, আমরা সহযোগিতা করে দেব। চণ্ডীমঙ্গল কাব্যের গ্রন্থ উৎপত্তির কারণ আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের গ্রন্থ উৎপত্তির কারণ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় সাহিত্য বলা হয় কেন, আলোচনা করো। 4টে প্রশ্ন দিলাম, আমরা ভিডিওটা দেখতে থাকো। মঙ্গল কাব্য থেকে অর্থাৎ ইউনিট 2 থেকে কোন দুটো প্রশ্নগুলো দুটোই কমন আসবে আমরা শেষে বলে দেব। ইউনিট 3তে তোমাদের আছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য থেকে গতবার যে প্রশ্নটা পড়ে গেছে তোমাদের, ভাগবত অনুবাদক হিসাবে কবি মালাধর বসুর কৃতিত্ব বিচার করো। ভাগবত অনুবাদ হিসাবে কবি মালাধর বসুর কৃতিত্ব আলোচনা করো। এই বছরে তোমাদের যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, বাংলা ভাষায় সংস্কৃত মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ও কবি প্রতিভার পরিচয় দাও। অর্থাৎ বাংলা ভাষায় সংস্কৃত মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার কবি প্রতিভার পরিচয় দাও। এই সঙ্গে যে প্রশ্নটা দেখে যাবে, অনুবাদ সাহিত্যে তার শ্রেষ্ঠত্বের কারণ উল্লেখ করো। এই দাগে যে অথবা দিয়ে যে প্রশ্নটা আসবে, বাংলা ভাষায় রামায়ণ কাব্যের রচয়িতা কৃত্তিবাসের আত্মবিবরণীর পরিচয় দিয়ে তার আবির্ভাবকাল, বাংলিয়ানার পরিচয় ও জনপ্রিয়তার কারণ আলোচনা করো। গতবার তোমাদের পড়ে গেছে টিকায় রামায়ণ অনুবাদে কৃত্তিবাসের মৌলিকতা। সুতরাং এবছরে তোমাদের এটা বড় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে নিয়ম। আর আরাকান রাজসভা থেকে তোমাদের গতবার দুটো কবি পড়ে গেছে, প্রশ্নটা এইভাবে পড়ে গেছিল, মধ্যযুগে দেবমাহাত্ম্যমূলক কাব্য রচনার পরিবর্তে রোমান্টিক প্রেমগাথা রচনায় দক্ষতা দেখালেন আরাকান রাজসভার কবিরা, আলোচনা করো। অর্থাৎ সেখানে সৈয়দ আলাওল এবং দৌলত কাজীর কৃতিত্ব কিন্তু পড়ে গেছে। এ বছরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, অধিক গুরুত্বপূর্ণ,
শাহ মোহাম্মদ শগীরের কাব্যকৃতিত্ব আলোচনা করো। শাহ মোহাম্মদ শগীরের কাব্যকৃতিত্ব আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু পাশাপাশি তোমরা সৈয়দ আলাওলটা একটু দেখে যাবে, সৈয়দ আলাওল এবং দৌলত কাজীটা একটু দেখে যাবে। গতবার প্রশ্নটা অন্যভাবে ঘুরে দিয়েছে, এবার নির্দিষ্ট নাম করে তোমাদের আসতে পারে। তবে শাহ মোহাম্মদ শগীরটা কিন্তু তোমাদের কাছে এবছর গুরুত্বপূর্ণ। শেষে ভিডিও দেখতে থাকো, তবু আমরা আরেকবার ফিনিশ করে বলে দেবো। একক 4, একক 4-এ তোমাদের আছে জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য থেকে তোমাদের গতবার প্রশ্ন পড়ে গেছে, নাথ ধর্মকে কেন্দ্র করে মধ্যযুগে যে তত্ত্ব নির্ভর সাহিত্য শাখার সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো। অর্থাৎ নাথ সাহিত্যটা তোমাদের গতবার পড়ে গেছে। অর দিয়ে যে প্রশ্নটা পড়ে গেছিল, শ্রী শ্রী চৈতন্য ভাগবত ও শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ দুটি একে অপরের পরিপূরক, আলোচনা করো। এই দুটি প্রশ্ন গতবার পড়ে গেছিল। 2025 সালের জন্য তোমাদের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম দূরে বলে দিচ্ছি, চৈতন্য জীবনী রচনার কারণগুলি আলোচনা করো। চৈতন্য জীবনী রচনার কারণগুলি উল্লেখ করো, আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। চৈতন্য পূর্ব এবং চৈতন্যোত্তর পদাবলীর পার্থক্য। যে প্রশ্ন গুরুত্বপূর্ণ আরো, শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে? গতবার নাথ সাহিত্য পড়ে গেছে, এবার শিবায়ন কাব্যটা আসবে। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে? সেই কবির সাহিত্য প্রতিভা সংক্ষেপে আলোচনা করো। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন রামেশ্বর ভট্টাচার্য। অর্থাৎ শিবায়ন কাব্যে রামেশ্বর ভট্টাচার্যের কবি প্রতিভা আলোচনা করো, এটা তোমাদের পড়তে হবে। গতবার শাক্ত পদাবলী থেকে তোমাদের প্রশ্ন এসেছিল কমলাকান্ত ভট্টাচার্য। এবার অবশ্যই তোমাদের আসবে সাধক কবি রামপ্রসাদ সেনের সাহিত্য কৃতিত্ব আলোচনা করো। সাধক কবি রামপ্রসাদ সেনের সাহিত্য কৃতিত্ব আলোচনা করো। আর চৈতন্য জীবনী থেকে যে প্রশ্নগুলো একটু দেখে যাবে, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য জীবনী গ্রন্থের তাদের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ চৈতন্য জীবনী গ্রন্থ রচনায় বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব আলোচনা করো। এখানে গতবার প্রশ্নটা পড়েছিল একটা মজার ব্যাপারে, আমরা কিন্তু সেটা আলোচনা করে দেব। এবার আসছি আমরা বৈষ্ণব পদাবলী থেকে। বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো। প্রশ্নটা মাস্টার ডিগ্রিতে এইভাবে আসে, কবি বিদ্যাপতি বাংলা ভাষায় এক কলমও লেখেননি, তবুও তিনি বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত হয়েছেন, আলোচনা করো। অথবা এইভাবে না দিয়ে বিদ্যাপতি সম্পর্কে এইভাবে দেবে, পূর্বরাগ পদ রচনায় বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো। পূর্বরাগ পদ রচনায় কবি বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো।
চণ্ডীদাসটা তোমাদের গতবার পড়ে গেছে, চণ্ডীদাস সমস্যা। তবু এবার চণ্ডীদাস সম্পর্কে একটু দেখে যাবে, যেটা প্রেম বৈচিত্র্য এবং আক্ষেপ অনুরাগে পর্যায়ে পদ রচনায় চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ কি? গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ কি? গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও, অথবা অভিসার পদ রচনায় গোবিন্দ দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। গোবিন্দ দাস সম্পর্কে এই প্রশ্নগুলো আসবে। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ কি? 1, গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। 3, অভিসার পর্যায়ে পদ রচনায় গোবিন্দ দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। আর যে প্রশ্নটা একটু দেখে যাবে, আক্ষেপ অনুরাগ পর্যায়ে জ্ঞানদাসের কবি কৃতিত্ব আলোচনা করো। এটা ছিল 4টে ইউনিট পরপর আমরা আলোচনা করে দিলাম। 4টে ইউনিটে কি কি প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। আবার একবার আমি তোমাকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি কোন প্রশ্নগুলো কোন ইউনিটে ভালো করে করবে। কারণ আমার মনে হচ্ছে গতবার ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী বাংলা মেজর সিলেবাস অনুসারে যেভাবে তোমাদের প্রশ্নপত্র হয়েছিল, ঠিক যে ফরম্যাটে 2025 সালে সম্ভবত সেই ফরম্যাটে প্রশ্ন কিন্তু হবে না, এটা আমাদের আশঙ্কা। তার নির্দিষ্ট কারণ আছে। সেই কারণে যে ফরম্যাটে প্রশ্ন এবার আসতে পারে ঠিক সেইভাবে আমরা আলোচনা করে দিলাম। এক দাগে চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্য মূল্য বা ভাষা আলোচনা করো আসবে, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী, কাব্যমূল্য ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন বললাম, দুটো প্রশ্নই কিন্তু আসবেই। একক 2 মনসামঙ্গল কাব্য, অন্নদামঙ্গল কাব্য এবং ধর্মমঙ্গল কাব্য 3টে করতেই হবে। তবে তোমরা মনসামঙ্গল এবং অন্নদামঙ্গল কাব্য করলে কমন পেয়ে যাবে, আমরা যে প্রশ্নগুলো বলে দিয়েছি। একক 3 অনুবাদ সাহিত্যে শ্রেষ্ঠ অনুবাদক, রামায়ণের মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক এবং তার কবি প্রতিভার পরিচয় দাও। এবং অনুবাদ সাহিত্যে তার শ্রেষ্ঠত্বের কারণ কি, এই প্রশ্নটা আসবে। রামায়ণ থেকে যে প্রশ্ন আমরা বলে দিয়েছি, রামায়ণ কাব্যের রচয়িতা কৃত্তিবাসের আত্মপরিচয় ও তার আবির্ভাব আলোচনা করে তার জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। আর আরাকান রাজসভা, গতবার যে ফরম্যাটে এসেছিল, আরাকান রাজসভার কবি শাহ মোহাম্মদ শবীরের কবি কৃতিত্ব আলোচনা করো। একক 4 থেকে তোমরা করবে চৈতন্য জীবনী রচনার কারণ উল্লেখ করো। চৈতন্য পূর্ব এবং চৈতন্যোত্তর পদাবলীর পার্থক্য। চৈতন্য ভাগবত
ও চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। দেখে যাবে যে প্রশ্নগুলো। চৈতন্য জীবনী গ্রন্থ রচনায় বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজের কবিকৃত্য আলোচনা করো। এটা দেখে যাবে। শিবন কাব্যটা কিন্তু অবশ্যই দেখে যাবে। আর বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ আলোচনা করে তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা পূর্বাক পর্যায়ে পদ রচনায় বিদ্যাপতির কবিকৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসবে। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? গোবিন্দ দাসের কবি প্রতিভা আলোচনা করো, অথবা অভিসার পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাসের কবিকৃত্য আলোচনা করো। আমরা একক 1, 2, 3, 4 41 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম। আর টিকায় যে প্রশ্নগুলো আসবে আমরা পরবর্তী ভিডিওতে আমরা প্রকাশ করব। তোমরা দেখতে থাকো। আশা করছি আমরা যেভাবে যে ফরম্যাটে আমরা আলোচনা করে দিলাম ঠিক সেই ফরম্যাটে তোমাদের প্রশ্ন আসবে। আর তোমরা যদি পরীক্ষায় আমাদের শাসন অনুযায়ী কমন পাও, অবশ্যই পরীক্ষার পরে একটা ফিডব্যাক আমাদের আশা করবে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা জানি অসংখ্য ছাত্রছাত্রী এই শেষের কবিতা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিছু সহযোগিতা পেয়ে থাকে এবং পাচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটা শেয়ার আমরা যখন সামনে থেকে এগিয়ে যেতে পারবো, তেমনি তোমার একটা শেয়ারের মধ্যে দিয়ে তোমার বন্ধু কিন্তু অনেক উপকার পেতে পারে। সেই উপকারটা কিন্তু তোমার বন্ধুকে তুমি করে দেবে, এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ আমাদের ভিডিওটা শেষ করলাম। আগামী কোন এক সকালে বা কোন একটা সময়ে ঠিক তোমার সাথে আমার দেখা হবে। নমস্কার।